সোনাপুর গ্রামের দুই বোন, অনন্যা আর ঈশানী। ছোটবেলা থেকেই দুজনের জীবন যেন আলাদা পথে চলছিল। ঈশানী খুব বেশি পড়াশোনা জানত না, তাই তার বিয়ে হয় এক দরিদ্র কিন্তু সৎ ছেলের সঙ্গে। অন্যদিকে অনন্যা ছিল খুব সুন্দরী আর পড়াশোনায় ভালো। তার বিয়ে হয় এক ধনী পরিবারের ছেলের সঙ্গে। বিয়ের পর অনন্যার মনে অহংকার আরও বেড়ে গেল। শিক্ষার অহংকারের সঙ্গে যোগ হলো টাকার গর্ব। দুই বোন পাশাপাশি থাকলেও তাদের মন ছিল অনেক দূরে। অনন্যা যখনই সুযোগ পেত ঈশানীকে গরিব হওয়ার জন্য নানাভাবে অপমান করত। তার কথায় ছিল অহংকার আর আচরণে ছিল অবহেলা। জানিস ঈশানী, আজকে আমার স্বামী আমাকে একটা সোনার হার এনে দিয়েছে। আর তোদের পাশের ওই যে জমিটা আছে, সেই জমিটাও তো আমরা কিনছি। তুই তো বিয়ের পর কিছুই কিনতে পারলি না। তোর স্বামী তো দুবেলা খাওয়ার জোগাড়ও ঠিকমতো করতে পারে না। উনি তোকে আবার কি কিনে দেবে রে? ঈশানীর খুব খারাপ লাগত, কিন্তু সে চুপচাপই থাকত। তার জীবন অভাব অনটনের মধ্য দিয়েই কাটছিল। দুবেলা খাবারও তাকে খুব কষ্ট করে জোগাড় করতে হতো। একদিন অভাবের তাড়নায় ঈশানী অনন্যার কাছে সাহায্যের জন্য গেল। অনন্যা দিদি, আমাদের বাড়িতে ভাত খাওয়ার জন্য এক মুঠো চালও নেই। তাই সে মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিল, কিন্তু মোড়ল মশাই একটা টাকাও দিতে চাইল না। তো বোন, তুমি আজ কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করো না। আমাদের ফসল উঠলে সেই ফসল বিক্রি করেই তোমার টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দেব। ঈশানী, তুই আজকের টাকা চাইতে এসেছিস। তুই যদি কালকের আসতিস তাহলে আমি তোকে কিছু টাকা দিয়ে দিতাম। তোকে তো আগেই বলেছিলাম তোদের পাশের জমিটা আমরা কিনেছি, তাই ওখানেই সব টাকা খরচ হয়ে গিয়েছে রে। অনন্যা তো এক টাকাও দিয়ে কোনো সাহায্য করল না, আর ঘরেও অনেক অভাব। ঠিক আছে, আমি আমার বড় ভাইয়ের কাছে যাই, কিছু টাকা ধার নিয়ে আসি। দাদা নিশ্চয়ই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে। ঈশানী ধীরে ধীরে তার দাদার বাড়ির দিকে রওনা দিল, কিছু সাহায্য পাওয়ার আশায়। রাস্তায় ঈশানীর সঙ্গে এক সাধু বাবার দেখা হলো। সাধু বাবা শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত মায়া। সাধু বাবা, ও সাধু বাবা, এই এত গরমের মধ্যে তুমি এই ভারী কলসিটা নিয়ে কোথায় যাচ্ছ? এই রোদে তুমি কষ্ট পাচ্ছ না বাবা? ওই পাশের গ্রামে আমার বাড়ি মা, ওইখানেই যাচ্ছিলাম। এই গরমে একটু কষ্ট তো হচ্ছেই, কিন্তু যেতেই হবে। সাধু বাবা, আমিও ওই গ্রামে যাব। একটা কলসি আমার কাছে দাও, আমি তোমার বাড়ি পৌঁছে দেব। না না মা, তোমাকে কষ্ট করতে হবে না। এই গরমে তুমি অনেকটাই ক্লান্ত দেখাচ্ছ, আর আমি চাই না তুমি আমার জন্য আরও কষ্ট করো। আমি একাই পারবো, ধীরে ধীরে ঠিক পৌঁছে যাব। সাধু বাবা, আমি তো তোমার মেয়েরই মতো। দাও না, তোমার এই কলসিটা আমাকে দাও, আমি নিজেই তোমার বাড়ি পৌঁছে দেব। তুমি আর কষ্ট করো না বাবা। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো, না দিয়ে আর উপায় আছে? এরপর তারা দুজন দুটো কলসি নিয়ে ধীরে ধীরে সাধু বাবার বাড়িতে পৌঁছালো। আচ্ছা বাবা, এবার আমি তাহলে যাই। অনেকটা পথ যেতে হবে। তুমি ভালো থেকো বাবা। ঈশানী ধীরে ধীরে তার দাদার বাড়ির দিকে রওনা দিল, কিছু সাহায্য পাওয়ার আশায়। তার চোখে ছিল একটুখানি আশা, আর মনে অনেকটা কষ্ট আর অনিশ্চয়তা। ও বৌদি, দাদা কোথায়? আমি অনেক দূর থেকে এসেছি, একটু দেখা করার দরকার ছিল। উনি এখন ঘরে নেই। কি কাজ আছে বলো? তোমাকে একটু চিন্তিত লাগছে, কিছু কি হয়েছে? বৌদি, আমাদের অবস্থা খুব খারাপ। দুবেলা দুমুঠো খেতেও পারছি না। দাদা যদি
কিছু টাকা ধার দিতেন তাহলে খুব উপকার হতো। আমাদের কাছে তো আর টাকার গাছ নেই যে পেড়ে পেড়ে তোকে দেব। টাকা চাওয়া ছাড়া অন্য কোনো কাজ থাকলে বলতে পারিস। ঠিক আছে বৌদি, তাহলে আমি এখন চলি। আর বিরক্ত করব না, ভালো থেকো। বৌদি ঈশানীকে টাকা না দিয়েই তাড়িয়ে দিল। ঈশানী মন খারাপ করে গ্রামের রাস্তা দিয়ে চলতে লাগল। হঠাৎ পথে আবার সাধু বাবার সাথে তার দেখা হলো। এই মেয়ে শোনো, তুমি এই গ্রামে কার বাড়িতে এসেছিলে? সাধু বাবা, আমি আমার দাদার বাড়িতে কিছু টাকার সাহায্যের জন্য এসেছিলাম, কিন্তু কেউই আমাকে সাহায্য করল না, তাই খুব মন খারাপ হয়ে আছে আমার। তখন ঈশানী সাধু বাবাকে সব কিছু খুলে বলল। তার কণ্ঠে ছিল দুঃখ আর অসহায়তার ভার। শোন মেয়ে, এই কলসিগুলোর ভেতর থেকে তুমি একটা কলসি নিয়ে যাও। এটা তোমার কাজে লাগবে, আর তোমার কষ্ট কিছুটা হলেও কমবে। কেন সাধু বাবা, আমাকে হঠাৎ করে একটা কলসি নিতে বলছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এত দূর হেঁটে হেঁটে এত রাস্তা এসেছো, আবার যাওয়ার সময়ও হেঁটেই যাবে। তোমার রাস্তায় যদি খিদে লাগে, এই কলসির ভেতরে লাড্ডু আছে, সেগুলো তুমি খাবে। না সাধু বাবা, আমার এগুলোর দরকার নেই। আপনি বলেছেন এটাই আমার জন্য অনেক কিছু। আমি শুধু আপনার আশীর্বাদ চাই, আর কিছু না। শোনো মেয়ে, এগুলো নিয়ে যাও, তুমিও তো আমার মেয়ের মতোই। ঠিক আছে সাধু বাবা, বারবার আপনি যখন বলছেন তখন আমি একটা কলসি নিয়ে নিচ্ছি। আপনার আশীর্বাদই আমার জন্য সবচেয়ে বড় জিনিস। তারপর ঈশানী সেই কলসিটা নিয়ে তার বাড়ির দিকে হাঁটা শুরু করল। তার পায়ে ছিল ক্লান্তি আর মনে একটুখানি আশা। ঈশানী, তুমি না আজকে তোমার দাদার বাড়ি গিয়েছিলে? উনি কি তোমাকে কিছু সাহায্য করেছেন? আমি দাদার বাড়িতে গেছিলাম, কিন্তু দাদা তো বাড়িতে ছিল না গো, তাই বৌদি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। তার মানে আজকে আমাদের দুজনকে না খেয়ে থাকতে হবে। এভাবেই আর একটা দিন কেটে যাবে কষ্টের মধ্যে। আরে না, রাস্তায় এক সাধু বাবার সাথে দেখা হয়েছিল। তিনি আমাকে রাস্তায় খাওয়ার জন্য কিছু লাড্ডু দিয়েছিলেন। আমি খাইনি, ওই কলসিতেই আছে। ও, ভালো খবর। তুমি তাড়াতাড়ি লাড্ডুগুলো নিয়ে আসো, আমি সকাল থেকে কিছুই খাইনি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঈশানী যখন কলসিটা এনে মুখ খুলল, তারা দুজনেই একদম অবাক হয়ে গেল। কলসিটা ভর্তি ছিল সোনার পয়সায়। ওরে বাবা, এ তো সোনার পয়সা, তাও কলসি ভর্তি। এ তো সোনার পয়সা তোমাকে কে দিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সত্যি কথাই বলছি, কলসিটা আমাকে সাধু বাবাই দিয়েছেন। ঈশানী, আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় ভগবান আমাদের দুঃখের কথা শুনেছেন। ঈশানী সেই সোনার পয়সা বিক্রি করে চাষের জমি কিনল, আর তারা সুন্দর একটা বাড়ি বানালো। অন্যদিকে অনন্যা ঈশানীর উন্নতি দেখে হিংসায় জ্বলতে লাগল। একদিন সে তার স্বামীকে বলল, কি গো, আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার বোন রাতারাতি এত টাকা পয়সার মালিক হলো কিভাবে? কয়দিন আগেও তো আমার কাছে ভিক্ষা চাইতে আসতো। আমিও ওটাই ভাবছি। তোমার বোনের স্বামী অন্যের জমিতে কাজ করে, কোনো মতে দুমুঠো খাবার জোগাড় করে। তারা এত তাড়াতাড়ি এত ধন দৌলতের মালিক হলো কিভাবে? তবে কিছুদিন আগে তোমার বোনকে তার ভাইয়ের বাড়িতে যেতে দেখেছিলাম। কি বলছো, দাদার বাড়িতে গিয়েছিল? তাহলে আমার মনে হচ্ছে দাদার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে এসেছে। তোমার ভাইটাও কেমন যে সব টাকা ছোট বোনকে দিয়ে দেবে,
দুই বোনকে সমান সমান ভাগ করে দেওয়া উচিত ছিল। পরের দিন খুব সকালে সূর্য ওঠার পর তারা দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মনের ভিতর ছিল অনেক আশা আর উত্তেজনা। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করেই তাদের সাথে আবার সেই সাধু বাবার দেখা হলো। ও মেয়ে, এই কলসিটা একটু আমার কাঁধের ওপর রেখে দাও না, আমি আর তুলতে পারছি না। তুমি নিজের কাজ নিজে করতে পারো না? আমি বুড়ো হয়ে গেছি গো মা, ভারী জিনিস আর তুলতে পারি না। তুমি দয়া করে কলসিটা আমার কাঁধের ওপর তুলে দেবে? তুমি কি আমাকে বলে বুড়ো হয়েছো? নিজে নিজেই তো বুড়ো হয়ে গেছো। চলো তো গো, তোমার এই বুড়োর কথা আর শুনতে হবে না, এখন সামনে এগোতে হবে। বৌদি, কিছুদিন আগে ছোট বোন এখানে এসেছিল নাকি? কিছুদিন আগে অনন্যা, ছোট বোন, এখানে এসেছিল, কিন্তু আমি তখন বাড়িতে ছিলাম না। তোর বৌদির সাথে দেখা করে গেছে। বৌদি, তুমি কি ওকে কিছু দিয়েছিলে? না, আমি তো কিছুই দিইনি, আর আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই। তার মানে তোমরা ওকে কিছু দাওনি? দাদা, তাহলে আমরা এখন চলি। আর তোমরা এখন চলে যাবে? খাওয়া দাওয়া করে তারপর যেও। না, ওসবের দরকার নেই। আমরা এখান দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই। আচ্ছা দাদা, তাহলে আমরা এখন চলি। অনন্যা চলতে চলতে অনেক কিছু ভাবতে লাগল। তার মনে নানা প্রশ্ন আর সন্দেহ ঘুরপাক খাচ্ছিল। তারপর সে তার স্বামীকে বলল, আরে, দাদা তো ওকে কিছুই দেয়নি, তাহলে এত ধন দৌলত কোথা থেকে পেল? হ্যাঁ, আমিও তাই ভাবছি। এই বিষয়টা একদমই বুঝতে পারছি না। উফ, এত রোদে হাঁটতে হাঁটতে খুব জল তৃষ্ণা পেয়েছে। গলা যেন শুকিয়ে আসছে। একটুখানি জল পেলে ভালো হতো। দাদার বাড়িতে তোমার জল তেষ্টা পেল না, এখন এসে জল তেষ্টা পেল। ও, আমি আর পারছি না। তুমি যেখান থেকে পারো আমার জন্য জল নিয়ে আসো। যখন দাদার বাড়িতে ছিলাম তখন আমার জল তেষ্টা লাগেইনি। এখন আর সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো। এরপর তারা দূরে একটা ঘর দেখতে পেল। ধীরে ধীরে সেখানে গিয়ে দেখল এটাই সেই সাধু বাবার বাড়ি। কি হলো গো মেয়ে, আমার ঘরের দিকে এলে কেন? সাধু বাবা, এক গ্লাস জল পাওয়া যাবে? আমার স্বামীর খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, অবশ্যই। এসো, তোমরা আমার ঘরের ভিতরে আসো। বাবা, রাস্তায় আমরা আপনাকে কোনো সাহায্য করিনি, তবুও আপনি আমাদের জল দিলেন। তাতে কি হয়েছে? ওটা তোমাদের কর্ম ছিল, এটা আমার কর্ম। তোমাদের এই গ্রামে প্রথম দেখছি। তোমরা কার বাড়িতে এসেছিলে? এই গ্রামে আমার দাদা থাকেন, আমরা তার সাথে দেখা করার জন্য এসেছিলাম। ও, তুমি হরিদাসের বোন? আচ্ছা, তোমার আরেকটা বোন আছে না? কিছুদিন আগে সে তোমার দাদার সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ, কিছুদিন আগে ঈশানী দাদার সাথে দেখা করতে এসেছিল। কিন্তু আপনি কি করে জানলেন সাধু বাবা? সাধু বাবা, আপনি জানেন আমার বোন যখন দাদার বাড়ি থেকে গেছে, এরপর সে অনেক ধন দৌলতের মালিক হয়ে গেছে। কি করে এসব হলো বুঝতেই পারছি না। ও, আমি বুঝতে পেরেছি মা। ওর কাছে যত ধন দৌলত আছে সেগুলো ওর কর্মের ফল আর ভালো ব্যবহারের জন্যেই এসেছে। আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না। ভালো স্বভাবের কারণে এত ধন সম্পত্তির মালিক কি করে হওয়া যায় সাধু বাবা? বাবা,
শোন বাবা, আমি সব বলছি। এখানে যত কলসি রাখা আছে এগুলো কোনো সাধারণ কলসি না। এসব মানুষের ভালো কর্মের আর খারাপ কর্মের কলসি। মানুষের কর্মের কলসি? এ আবার কেমন কলসি সাধু বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমার যেমন কর্ম হবে সেই কর্ম অনুযায়ী এই কলসি আমাকে ফল দেবে। তুমি ঠিক বলেছ মা, একদম সঠিক কথা বলেছ। সাধু বাবা, আপনার যদি কোনো আপত্তি না থাকে একটা কলসি আমাদের দিতে পারেন? আমরাও আমাদের কর্মফল পরীক্ষা করে দেখি। হ্যাঁ, অবশ্যই মা। তোমরা এখান থেকে একটা কলসি নিয়ে নাও। তোমরাও তোমাদের কর্মফল পরীক্ষা করে দেখো। অনন্যাকেও সাধু বাবা একটা কলসি দিয়ে দিলেন। এরপর তারা সেখান থেকে বাড়িতে ফিরে গেল। সেদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, তারা কলসিটা নিয়ে খুলতে গেল। যখন কলসিটা খোলা হলো, তারা দুজনেই একদম অবাক হয়ে গেল। কলসি থেকে বেরিয়ে আসছে হাজার হাজার পোকামাকড়। ওরে বাবা, আমাদের কলসি থেকে তো হাজার হাজার পোকামাকড় বেরোচ্ছে। কি খারাপ হয়েছে! আমাদের কর্মফল অনুযায়ী যা হওয়ার তাই হয়েছে। আমরা খুব অহংকারী ছিলাম। তোমার বোন বেচারি এত অসুবিধার মধ্যে পড়ে আমাদের কাছে সাহায্যের জন্য এসেছিল, কিন্তু আমরা তাকে কোনো সাহায্যই করিনি। কর্ম যদি এই রকমই হয়, তাহলে আমরা ভালো ফলের আশা কি করে করতে পারি? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। টাকা পয়সার অহংকারে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি নিজের বোনের কষ্টের সময়েও পাশে দাঁড়াইনি, বরং অহংকার করে ওকে অপমান করেছি। এই জন্যই বলে, যেমন কর্ম তেমন ফল। মানুষ যেমন কাজ করে, যেমন ব্যবহার করে, ঠিক তেমনই তার জীবনে ফল ফিরে আসে। ভালো কাজের ফল ভালো হয়, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হয় না। আজ অনন্যা এবং তার স্বামী নিজেরাই বুঝতে পারল যে অহংকার আর অবহেলার ফল কখনো সুখ দেয় না।